দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। দর্শক, আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি, যেখানে আমরা কথা বলি স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন ধরনের সমস্যা এবং চেষ্টা করি সমাধান আপনাদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ অতিথির মাধ্যমে। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা যায়। বর্তমানে চলছে হামের মহামারী। একদিকে যেমন হামের সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যা, এবং আরেক দিকে দেখা যাচ্ছে ডেঙ্গুর একটি আশঙ্কা। পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ তো রয়েছেই, এবং এসব রোগের কারণে স্বাস্থ্য ব্যবস্থার উপর বারবার ঝুঁকি বাড়ছে, চাপ বাড়ছে। সমাধান কিভাবে, সেই ব্যাপার নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। একদিকে আছেন আমাদের সাথে ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, মহাসচিব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং সভাপতি দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ভাইস চেয়ারম্যান বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান, ট্রেজারার বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমেই ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল স্যার, আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক কথা শুনি, এবং যতবার কথা শুনি ততবার মনে হয় অনেক সমস্যা আমাদের মধ্যে। কিন্তু আপনার মুখ থেকে একটু জানতে চাই, সমস্যাগুলো আসলে কোন দিকে বেশি জোর দেওয়া উচিত? কি কি সমস্যা আমাদেরকে বেশি নাড়া দিচ্ছে? এই প্রশ্নটা আসলে খুব জটিল। স্বাস্থ্য খাত এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে সমস্যা জর্জরিত। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, রোগীদের ব্যবস্থা, বর্তমানে হাম, এক জটিল পরিস্থিতি। আমি বলবো যে এটা স্বাস্থ্য খাতটা এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। যদি বলেন ক্রান্তিকাল কেন, এর কারণ হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে এখন যে অবস্থায় আছে এটা থেকে যদি আমূল পরিবর্তন না করা হয়, আমূল সংস্কার না করা হয়, স্বাস্থ্যখাত যে কোনো সময় দোষে পড়বে। কারণ এখানে চিকিৎসক সংকট, এখানে নার্স সংকট, টেকনোলজির সংকট, সাথে এত বিপুল পরিমাণ জনগোষ্ঠী চাহিদা মেটাতে হলে যে অবকাঠামো দরকার, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ব্যবস্থাপনা দরকার, এটা নাই। যার জন্যে স্বাস্থ্য ব্যবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমরা এখন শুধু জরুরি ক্রাইসিস, জরুরি যে ব্যবস্থাপনা সেটা আমরা মোকাবেলা করতেছি, কিন্তু কোনো পরিকল্পনা নেই। এবং সবচেয়ে দুঃখজনক যেটা, বাংলাদেশের কোনো পূর্ণাঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা নেই যার অধীনে আগামী দিনে বা আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে পারি। আমাদের চিকিৎসকদের সংকটে এখানে হসপিটাল থেকে শুরু করে উপজেলা হেলথ কমপ্লেক্সে ডাক্তার নেই, যার জন্যে ঠিকমতো চিকিৎসা ব্যবস্থা দেওয়া যাচ্ছে না। এবং সেটা বোঝা যায় কখন, যখন একটা ক্রাইসিস হয়, যেমন এখন হামের ক্রাইসিস চলতেছে। এই অবস্থায় আমরা বুঝতে পারলাম যে আমাদের বাচ্চাদের জন্য আইসিইউর ম্যানেজমেন্ট ঢাকা ছাড়া অন্য জায়গায় নাই। আমাদের হামের টিকা আমরা গত 4 বছর দেই নেই। আমাদের ভিটামিন এ ক্যাপসুল আমরা বাচ্চাদের খাওয়াই নাই। এবং এটা কেন? এটার কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে অপারেশন প্ল্যান, কারণ এই সেক্টরগুলো ছিল অপারেশন প্ল্যানের মাধ্যমে যেটা বাস্তবায়ন হতো, ইপিআই, টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস, হেলমিনথিয়াসিস সহ কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজগুলা অপারেশন প্ল্যানের মাধ্যমে বাস্তবায়ন হইতো, যার একটা বড় অংশ দিতে হইলো আমাদের বিদেশি ডোনাররা আর আমাদের গভর্নমেন্ট। হঠাৎ করে সেটা বন্ধ করে দিল। পরবর্তীতে কিভাবে এটা চলবে, এই কার্যক্রমগুলো কিভাবে চালাবে, তার কোনো প্ল্যান ছিল না। যার জন্যে ওই সেক্টরে যারা কাজ করতো তারা এখন বেকার বসে আছে, তারা বেতন পায় না, তারা কাজে মনোযোগী না। যার জন্য আজকে হামের একটা অবস্থা। এবং এই হাম ম্যানেজ করতে যে আমরা দেখলাম কি, আমাদের শিশু বিশেষজ্ঞ অভাব, আমাদের আইসিইউ বিশেষজ্ঞ অভাব, আমাদের সব জায়গায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি শিশুরা জড়িত আছে। যার জন্য আমাদের এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে আমাদের অবশ্যই স্বাস্থ্য সেক্টরটাকে আমূল পরিবর্তন করতে হবে, যেখানে ইউনিয়ন পর্যায় থেকে আমাদের টার্সিয়ারি লেভেল পর্যন্ত একটা সিস্টেম থাকতে হবে, যেই সিস্টেমের মাধ্যমে রুগীরা রেফার্ড হয়ে আসবে অথবা পরবর্তী ধাপে আসবে। কিন্তু হামের রুগীগুলো কি হচ্ছে, যেহেতু জেলা পর্যায়ে আইসিইউ নাই, মেডিকেল কলেজগুলোতে বাচ্চাদের আইসিইউ নাই, সব বাচ্চাগুলো ঢাকায় চলে আসতেছে। যার জন্য ঢাকায় খুব একটা প্রেশার,
এবং আইসিইউর ব্যবস্থা না থাকাতে আমাদের অনেক বাচ্চা মারা যাচ্ছে, যেটা খুবই দুঃখজনক। এবং আমি প্রত্যেকটা পরিবারকে সমবেদনা জানাই এই মৃত্যুর জন্য, যেটা অবশ্যই কাম্য ছিল না। কারণ আমরা এই বয়সে, আমি রিটায়ারমেন্টে চলে গেছি, এখন পর্যন্ত আমরা শুনি নাই হামে বা হাম কমপ্লিকেশনে রুগী মারা গেছে। জি। এবং সবচেয়ে আরেকটা যেটা ছিল, বিশ্বে এবং বাংলাদেশের হামের টিকায় যে একটা অবস্থা ছিল, 2026 সনে প্ল্যান ছিল যে বাংলাদেশে জিরো ডিটেকশন, মানে হামের কোনো রুগী পাওয়া যাবে না। এবং 2030-এর মধ্যে হু এবং ইউনিসেফ বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে হামের ইরাডিকেশন ঘোষণা করবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে 26 সালে আইসা বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাংলাদেশে একটা বিরাট আউটব্রেক হয়ে গেল, যেটা মানে আমাদের অব্যবস্থাপনা এবং আমাদের ম্যানেজমেন্টের জন্য এটা হয়েছে। আর এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে অবশ্যই সমুন্নতিভাবে, যেখানে চিকিৎসক, ম্যানেজমেন্ট এবং জনগণকে নিয়ে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে, যেটা অবশ্যই, যেটা এই সরকার মানে পরিকল্পনা নিয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনারা জানেন যে হামের একমাত্র চিকিৎসা টিকা অথবা প্রতিরোধ। যদি আমরা ঠিকমতো টিকা দিতে পারি, তাহলে পোলিও, গুটি বসন্ত যেমন ইরাডিকেট হয়ে গেছে পৃথিবী থেকে, হামও একসময় ইরাডিকেট হয়ে যাবে। কিন্তু আমরা সেই টিকার ম্যানেজমেন্ট করতে পারি না দেখে আমাদের আজকে শিশুরা অকালে মৃত্যুবরণ করছে। অবশ্যই থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে, সারা বাংলাদেশে টিকা চলতেছে, প্রায় 2 কোটি মানুষ মানে বাচ্চাকে টিকা দিয়েছে। অচিরেই সেকেন্ড রাউন্ড টিকা শুরু করবে এবং সেকেন্ড রাউন্ড টিকা দেওয়ার পরে অবশ্যই এটা নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ যত বেশি টিকা বাচ্চাদের দেওয়া হবে বা বাচ্চাকে টিকার আওতায় আনা হবে, তত হার্ড ইমিউনিটি হবে এবং বাচ্চারা সুরক্ষিত হবে এবং আমাদের আগামী প্রজন্ম এবং সুরক্ষা পাক, এই দোয়া করে এবং এই আশা করি। জি, ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আপনি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলো যেভাবে তুলে ধরেছেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান স্যার, একটি কথা তো শোনা যাচ্ছে যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা ঘাটতি আছে, যেহেতু পুরো দেশের জনসংখ্যা 18 কোটির মতো এবং বলা হয় যে প্রতি 10 জনে একজন করে চিকিৎসক প্রয়োজন, সেখানে আমাদের প্রতি 100 থেকে 200 জনে একজন করে পাওয়া যাচ্ছে। বিশেষ করে বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা শিশু বিশেষজ্ঞ এই জায়গায় বিশাল একটি ঘাটতি। এবং গত 6 বছরের কথা যদি আমরা চিন্তা করি, একের পর এক আউটব্রেক এবং প্রায় প্রত্যেকটি বক্ষব্যাধি জনিত সমস্যা, সেই কোভিড থেকে শুরু করে এখন হাম থেকে নিউমোনিয়া। এই অবস্থায় আপনি কি মনে করছেন যে আমাদের দেশে এই যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যে ব্যবস্থাটি, সেটি কি যথেষ্ট কিনা? বিশেষ করে আমরা যখনই বলি যে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং, উচ্চতর ট্রেনিং প্রয়োজন ইত্যাদি ইত্যাদি, সেখানে এই জায়গাটা একটা ঘাটতি আমরা সবসময় দেখি। আপনার কি মনে হয়? না, আমি তো এই ব্যাপারে মনে হওয়ার যেটা প্রথমেই আমি একাত্মতা ঘোষণা করছি। আপনি যা বলছেন সবই ঠিক আছে, কিন্তু আমার কিছু নিজস্ব উপলব্ধি আছে এবং বক্তব্য আছে। প্রথম কথা হলো যে আমাদের চিকিৎসক ঘাটতি বলেন বা চিকিৎসা কর্মী ঘাটতি বলেন, যেটা আছে সেটা যেমন আছে, আমাদের কিন্তু একটা জিনিস ঘাটতে হবে, সেটা হচ্ছে আমাদের যা আছে সেটা কি আমরা যথেষ্ট ব্যবহার করছি, এটা হচ্ছে প্রথম কথা। আমাদের দেখেন, আমরা কিন্তু অত্যন্ত গর্বের সাথে বলি, অনেক পুরনো কথা আমার মনে পড়ল, 1978 সালে আলমা আতা বলে একটা ঘোষণা হয়েছিল WHO-র। সেই ঘোষণা ছিল যে ইউনিয়ন পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র থাকবে এবং সেখানে একজন MBBS ডক্টর থাকবেন। আমরা কিন্তু অত্যন্ত গর্বের সাথে বলি যে তৎকালীন সরকার, সম্ভবত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, তখন কিন্তু এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো এবং পর্যায়ক্রমে সেখানে চিকিৎসক BCS-এর মাধ্যমে পোস্টিং দেওয়া হলো। আমরা সেই আলমাতাকে গ্রহণ করলাম। তার পরবর্তীতে আমাদের যদি বলেন ক্যাপাসিটি বিল্ড আপ, বাই দিস টাইম কিন্তু বাংলাদেশে হাসপাতালের সংখ্যা অনেক বেড়েছে, বেসরকারি সংখ্যা আরও বেড়েছে। তাতে করে ক্যাপাসিটি যে বিল্ড আপটা হয়েছে সেটা হলো। কিন্তু আমি সবসময় আমার বক্তব্যে বলি যে সকল কিছুতেই রিভিউ বা একটা পুনর্ভাবনা এটা থাকা উচিত। মেডিকেল সায়েন্সে তো অবশ্যই। তাহলে আমাদের ভাবনার বিষয়গুলো কখন আসে? একটা হচ্ছে রুটিন কাজ, আমরা প্রতি বছর আমাদেরকে রিভিউ করব যে আমরা যে কাজটা করলাম, বাৎসরিক যে পরিকল্পনা নিলাম অথবা পঞ্চবার্ষিক যে পরিকল্পনা নিলাম, সেটা আসলে কতটুকু কার্যকর হলো আর কতটুকু হলো না, সেটার বিবেচনায় পরবর্তী পরিকল্পনা। আরেকটা হচ্ছে আউটব্রেক। আপনি বললেন যে গত 6 বছরে অনেকগুলো আউটব্রেক হলো এবং সামনে তো আমরা আশঙ্কা করছি অনেক ধরনের আউটব্রেক আমরা মোকাবেলা করব। আউটব্রেকও একটা কিন্তু সিচুয়েশন, আমরা কিন্তু অনেক সময় দেখে শিখি, অনেক সময় ঠেকে শিখি। তো এখন শেখাটা হচ্ছে ঠেকে। তাহলে আমি দেখলাম
যে একটু আগে আমার সহ আলোচক আমার অত্যন্ত পছন্দের প্রফেসর শাকিল যে কথাগুলো বলল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমরা যখন দেখলাম আমার আইসিইউ ম্যানেজমেন্ট খুব বেশি দরকার, তখন দেখছি আমার যথেষ্ট পরিমাণ আইসিইউ নাই, অথবা যে আইসিইউগুলো আছে সেই আইসিইউগুলোর ব্যবস্থাপনাগুলো দুর্বল হয়েছে, কারণ দেখভালের ব্যবস্থা নাই, লোক সংখ্যার অভাব আছে, প্রশিক্ষণের অভাব আছে। প্রশিক্ষণ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে প্রশিক্ষণ থাকবে, এখানে নতুন বার্তা আসবে, নতুন করে আমরা অ্যাডাপ্টেড হব। এই ঘাটতিগুলো আমাদের আছে, তো ঘাটতিগুলো চিহ্নিত করব। আর শুধু আমাদের দেশে নয়, সকল দেশেই যত ভাইরাল আউটব্রেক হয়, আমাদের রেসপিরেটরি সিস্টেম বা বক্ষব্যাধি সিস্টেম এমন একটা জায়গা যেটা এটাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়। সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু যথেষ্ট পরিমাণে এখনও বক্ষব্যাধি চিকিৎসকের অভাব আছে, বক্ষব্যাধি চিকিৎসা কেন্দ্রের ক্যাপাসিটির অভাব আছে, এবং দক্ষ জনবল বলতে শুধুমাত্র চিকিৎসক নয়, চিকিৎসকের সাথে নার্স থেকে শুরু করে টোটাল যে একটা প্যাকেজ, সেখানে আমাদের দুর্বলতা আছে। এখন এই দুর্বলতা আছে দেখে যে দুর্বলতা থেকেই যাবে তা নয়। ইতিমধ্যে আমরা, আমাদের মতো দেশ নয়, সারা পৃথিবীর জন্য একটা বার্তা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে প্রথমত আমাদের মনোযোগ দিতে হবে যে এই আউটব্রেকগুলোকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। এটার সাথে যদি নিউট্রিশনের যথেষ্ট সংযোগ থাকে, আপনি একটু আগে যে আলোচনা করছিলেন ভাইরাল, যে কোনো ভাইরাল আউটব্রেকে কিন্তু নিউট্রিশনাল স্ট্যাটাসটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ নিউট্রিশনাল স্ট্যাটাস বাড়ানোর জন্য সেখানে কিন্তু ভূমিকা নিতে হবে, অর্থাৎ পুষ্টি বিষয়ে মানুষকে অভিহিত করতে হবে এবং যথেষ্ট পরিমাণ সরকার পক্ষ থেকে, রাষ্ট্রপক্ষ থেকে দায়িত্ব নিতে হবে। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে বর্তমান সরকার কিছুদিন হলো আসছেন, কিন্তু এখানে একটা স্বাস্থ্য বার্তা আসছে, সেটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার। আসলে প্রাইমারি হেলথ কেয়ার এমন একটা জিনিস যেখানটা খুব স্ট্রং আমরা যদি অ্যাপ্রোচ করি, তাহলে সেকেন্ডারি হেলথ কেয়ারে কিন্তু অনেকখানি কার্যকর ভূমিকা রাখে। আমি যদি রোগকে প্রতিরোধ করতে পারি, আমরা রোগকে যদি স্থানীয়ভাবে কনফাইন করতে পারি, তাহলে কিন্তু উচ্চতর হাসপাতালগুলোর চাপগুলো কমে যাবে। অর্থাৎ একদম প্রান্তিক জনগোষ্ঠী তার প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, চিকিৎসা ব্যবস্থা ওখানে বাড়বে, এবং পর্যায়ক্রমে উপরের যে হাসপাতালগুলো অথবা শহরমুখী যে প্রবণতা রোগীদের আসার, সেটা কমে যাবে। আরেকটা কথা হলো, এটা বলতেই হবে, আমি এই সুযোগেই বলবো, আমরা যে জনগোষ্ঠীর কথা বলছি যাদের উপর স্বাস্থ্য ব্যবস্থা নির্ভর করছে, সেখানে আমি যারা কর্মীতে কিন্তু আপনি হিসাব করবেন যে শুধু ডাক্তার কর্মী না, ডাক্তারের সাথে যে গ্রুপটা কাজ করে, নার্সেস অ্যান্ড আদার্স, তাদের কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনার মূল্যায়ন করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষা, মূল্যায়ন করতে হবে তাদের চিকিৎসা প্রদানের সুরক্ষা ব্যবস্থা আছে কিনা। কারণ আপনি সবচেয়ে ইমোশনাল অবস্থায় একটা রোগীকে যখন ডাক্তারের কাছে নিয়ে আসবেন, আমি জানি যে সেই জনগোষ্ঠী বা সেই জনগণ বা সেই পরিবার অত্যন্ত আশঙ্কিত অবস্থায় আসছে। সেই অবস্থার মোকাবেলা যে চিকিৎসক করছেন, যান প্রাণ দিয়ে করার পরেও, সকল কিছু সঠিক হওয়ার পরেও আপনারা দেখছেন নিগৃহীত হচ্ছে, চিকিৎসালয় ভাঙচুর হচ্ছে, চিকিৎসক আক্রান্ত হচ্ছে। তাহলে চিকিৎসক সুরক্ষা আইন, যেটাই সরকার বলেছেন করবেন, আমি দৃঢ়ভাবে মনে করি সেটা করা উচিত। আরেকটা হচ্ছে, কোনো কাজ কিন্তু বিনা পারিশ্রমিকে হবে না। আপনি যখন আগুন লাগছে, আপনি দমকল বাহিনীর ছুটি বাতিল করছেন অথবা বিশেষ গোষ্ঠীর ছুটি বাতিল করছেন। বর্তমান সময় চিকিৎসকদের এবং চিকিৎসা কাজে যারা নিয়োজিত আছে, হাম চিকিৎসা, তাদেরও কিন্তু ছুটি বাতিল হয়ে গেছে, এবং বাতিল হয়ে গেছে এই পর্যন্ত আমরা শুনছি। কিন্তু আমরা আরেকটা কথার অপেক্ষায় আছি। আমার পাশে স্বাস্থ্য ব্যবসার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত আমার বন্ধু মানুষ বসে আছে, তাকে সাথে নিয়েই বলবো, এই যে ডাক্তারদের ছুটি বাতিল হলো বা স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল হলো, তাদেরও সুরক্ষা এবং তাদের কিন্তু আর্থিক সহায়তা, আমি যেটাকে বলা হয় ইনসেন্টিভ, যেটা করোনার সময় কিন্তু যেভাবে হোক দেয়া হয়েছিল এবং এটা দেওয়ার বিধান আছে, একই সাথে ঘোষণা সেটাও থাকতে হবে। অবশ্যই স্যার, এই নিয়ে আমরা আরো কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, এবং কথা বলতে আমাদের সাথে আজকে আছেন দুজন চিকিৎসক নেতা। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল স্যার। স্যার, যেহেতু আপনাদেরকে আজকে পেয়েছি, আমরা তো আমাদের নিজেদের কথার
গুলোকে আপনাদের মুখ থেকে শুনতে চাই বারবার। সেক্ষেত্রে একটা বড় সমস্যা একটু আগে প্রফেসর শাকুর খান স্যার বলেছিলেন যে চিকিৎসকের নিরাপত্তার অভাব, আমাদের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাব কাজ করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে এই যে প্রাইমারি হেলথ কেয়ার, বিশেষ করে উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে দেখা যায় যে রেফারেল সেন্টার হিসেবে বেশিরভাগ কাজ করছে, কারণ তাদের নিরাপত্তার অভাবটা তারা বেশি দেখে। তো আপনি কি মনে করেন এখানে কিভাবে এই জায়গাটা থেকে উত্তরণ করার সুযোগ আছে? আমি যদি শান্তিতে না থাকি, আমি যদি নিরাপদ না থাকি, আমি আমার পারফরমেন্স ভালোভাবে শো করতে পারবো না। এবং চিকিৎসার ক্ষেত্রে তো অবশ্যই এটা সবচেয়ে বেশি জরুরি, কারণ একজন চিকিৎসক যদি যেই জায়গায় চিকিৎসা দিবে সে যদি নিরাপদ না থাকে, স্বাস্থ্যকর্মীরা যদি নিরাপত্তা অনুভব না করে, তাহলে সে কোনো সময় রুগীকে ভালোভাবে চিকিৎসা দিতে পারবে। হয়তো চিকিৎসা দিবে, সেটা হয়তো নিজের সেফ সাইড মেনটেন করে, এবং সেটা কি হয়তো রুগীটা যদি বেশি খারাপ হয় তাকে রেফার করে দেবে। কিন্তু ওইখানে যদি সুযোগ থাকে, হয়তো অনেক জায়গায় সুযোগ নাই, কিন্তু সুযোগ থাকে তারপরেও চিকিৎসাটা দিতে সে সাহস পাবে না। কারণ আমাদের দেশের একটা সামান্য একটা জিনিসের জন্য যদি কোনো ইঞ্জেকশন দেওয়া হয়, যদি মারা যায়, তাহলে বলা হয় যে ভুল চিকিৎসায় ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছে। অথবা রুগীটা যদি আইসিইউ লাগে, যদি ওইখানে না থাকে, কেন রেফার করলো সেটার জন্য যে রুগীর উপর চড়া হয়। আর সাথে সাথে যেটা হয় যে রুগীর লোকেরা এসে একটা মব সৃষ্টি করে, তখন কি ওইখানকার কর্মকর্তা চিকিৎসকরা আতঙ্কিত হয়ে যায়, তখন সঠিক সিদ্ধান্তটা নিতে পারে না। যার জন্য অবশ্যই একটা নিরাপদ কর্মস্থল দিতে হবে। সেই কর্মস্থলে যত চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা যেন নিরাপদ এবং আস্থার সহিত, আরেকটা জিনিস আস্থা, কারণ রুগীর লোকেরা যদি তাকে আস্থায় না আনে, তাহলে কিন্তু সে চিকিৎসা দিতে সাহস পাবে না। জি, অবশ্যই। সুতরাং আস্থা আনতে হবে চিকিৎসকদের প্রতি, এবং পারস্পরিক একটা সমঝোতার ভিত্তিতে যে আমার রুগীটা এখানে থাকবে, আপনার যে ফ্যাসিলিটিস আছে সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে যদি প্রয়োজন পড়ে দেন টু রেফার টু সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেল হসপিটাল। সুতরাং সেই অবস্থাটা আনতে হবে। এবং নিরাপত্তার জিনিসটা কি? নিরাপত্তার জিনিসটা হলো একটা পরিবেশ ভালো থাকতে হবে, সেখানে নিরাপত্তা কর্মী থাকতে হবে, আনসার বা পুলিশ থাকতে হবে। রুগীর লোকরা সবাই সেখানে যেতে পারবে না নির্দিষ্ট কিছু লোক ছাড়া। আর সবচেয়ে বড় কথা হলো ওইখানে সবাই যারা আছেন, কোনো ঘটনা ঘটলে সেখানে যেন একটা ম্যানেজমেন্ট হয়, লোকাল পলিটিক্যাল লিডার অথবা সামাজিক কর্মী বা সামাজিক নেতা যারা আছে তাদের একটা আস্থা থাকতে হবে। এবং সেই হিসাবে যদি করা হয় তাহলে অবশ্যই একটা পরিবেশ সৃষ্টি হবে এবং নিরাপত্তা অনুভব করে। আর সেকেন্ড যে ইস্যুটা তুলল যে হামের এখন যাদের ছুটি বাতিল করছে তাদের অবশ্যই একটা ইনসেন্টিভ দেওয়া উচিত, কারণ ঈদ একটা বড় উৎসব, সেখানে তারা ছুটি না যে কর্মকর্তে করবে। যেমন করোনাতে দেওয়া হয়েছিল, যদিও অনেক চিকিৎসক করোনায় সেই বাধাটা এখনও পায় নাই, এটা যাতে ব্যবস্থা করা সেটা আমি জানাবো। সেকেন্ড আসি যে আমাদের বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা বা আমরা আগামী দিনে আমরা কি করতে পারি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগামী দিনে কাজ করতে হলে আমাদের ঢেলে সাজাতে হবে। ঢেলে সাজাতে যেটা বললো রিথিঙ্কিং, আমরা যে বর্তমানে যে ইনফ্রাস্ট্রাকচার, যে স্ট্রাকচার, যে অর্গানোগ্রাম, আমাদের যে পলিসি, সেটা কি বর্তমান সময়ের জন্য যুগোপযোগী কিনা। জি, আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় এই বিভিন্ন ভাইরাল, বিভিন্ন ক্রাইসিস, বিভিন্ন সময় যে আউটব্রেকগুলো হয় সেগুলো মোকাবেলার জন্য আমরা প্রস্তুত কিনা। যদি এক কথায় বলেন আমরা প্রস্তুত না, কারণ করোনার চেয়ে বড় মহামারী এই পৃথিবীতে হয়তো সমসাময়িক সময় আর আসবে না। এত বড় একটা ক্রাইসিস আমরা ওভারকাম করার পরে সেটা কেন আমরা করতে পারছি? সবাই মিলে আমরা কাজ করি এবং চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, যার জন্য বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যু রেট ছিল। জি। এবং ওই সময় আমাদের যে আইসিইউ যে ফ্যাসিলিটিসগুলো আমরা রেডি করেছিলাম, এগুলো কিন্তু ম্যাক্সিমাম এখন বন্ধ। কেন বন্ধ? এটা চালানোর মতন জনবল নাই, এটা চালানোর মতন স্টাফ নাই, ওইটা চালানোর মতো যে বাজেট দরকার সেই বাজেট নেই, যার জন্য ম্যাক্সিমাম উপজেলা জেলা হসপিটাল সহ মেডিকেল কলেজ আইসিইউ চালু হয়েছিল, এগুলো বন্ধ আছে। কিন্তু এটা যদি আমরা চালু রাখতে পারতাম তাহলে আমাদের ক্রাইসিস মোকাবেলায় একটা হইতো। আজকে ডেঙ্গু এই অবস্থা, আজকে হামের এই অবস্থা, কয়েকদিন পরে ডেঙ্গু আসার সম্ভাবনা খুব বেশি, কারণ এবার আর্লি বৃষ্টি এবং আর্লি এই যে মানে গরমটাও চলে এসেছে, বৃষ্টিপাতও শুরু হয়েছে এবং লং টাইম বৃষ্টিটা থাকার সম্ভাবনা বেশি, ডেঙ্গু হতে পারে। আমরা যেহেতু বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আগামী দিনে বক্ষব্যাধি যে মেইন রোগ টিউবারকুলোসিস সেটাও বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং অলরেডি যতটুকু আমাদের কাছে ডাটা আছে অলরেডি বেড়ে গেছে।
জি। কারণ আমরা ঠিকমতো বিসিজি টিকা দিতে পারি না কিছুদিন। এছাড়াও আমাদের যে ওষুধ সরকারিভাবে দেওয়ার কথা সেটারও একসময় শর্টেজ ছিল, এখন কিছুটা পূর্ণ হয়েছে। আর আরেকটা যেটা আমাদের শাকুর ভাই বললেন, যে কোনো ভাইরাল ইনফেকশনের ফুসফুস সবার আগে আক্রান্ত হয় এবং আলটিমেট কেয়ার ফুসফুসে নিতে হয়। সেই অনুযায়ী আমাদের বক্ষব্যাধি বিশেষজ্ঞ নেই, সেই অনুযায়ী আমাদের আইসিইউ নেই, সেই অনুযায়ী আমাদের ম্যান পাওয়ার নেই। সুতরাং আমাদের এটা বাড়াইতে হবে। সর্বোপরি যেটা হইলো আমাদের টোটাল প্ল্যানিংয়ের মধ্যে কতগুলো আইসিইউ থাকবে, কতগুলো আমাদের সেকেন্ডারি লেভেলে আমাদের এই ফ্যাসিলিটিসগুলো থাকবে, বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে, সেই ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো প্ল্যানিং নেই। এবং এই প্ল্যানিংটা করে বিশেষজ্ঞ চিকিৎসক কতগুলো আমাদের কতজন তৈরি করতে হবে, আমাদের উপজেলা লেভেলে আমাদের কতজন চিকিৎসক থাকবে, ইউনিয়ন পর্যায়ে আমাদের কতজন চিকিৎসক, সেই অনুযায়ী আমাদের যে খালি যে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, তারপরে ফার্মাসিস্ট, সেই নিয়োগগুলো অবশ্যই দিতে হবে, নতুবা আমরা চালাইতে পারবো না। আমরা এখন হয়তো চালাচ্ছি কিন্তু সেটা আপ টু ডেট না। এবং অনেক ক্ষেত্রে তো একজন চিকিৎসক বা একজন নার্সের উপরে তার বাড়তি চাপ দেওয়া বাড়তি হচ্ছে, চাপ, কাজের কারণ দায়িত্ব আপনি দেওয়া এক একটা হচ্ছে। হসপিটালে দেখেন ধারণ ক্ষমতা থেকে 2 গুণ, 2.5 গুণ, 1.5 গুণ পর্যন্ত রুগী ভর্তি থাকে, জি। কিন্তু ম্যান পাওয়ার কিন্তু বাড়েনি। আরেকটা জিনিস হলো যে অবশ্যই আমাদের একটা স্বাস্থ্যনীতি রাখতে হবে। Right. যে স্বাস্থ্যনীতির অধীনে আমার চিকিৎসক, আমার নার্স কীভাবে পদোন্নতি পাবে, কীভাবে ট্রেনিং পাবে, আগামী দিনে 5 বছরে আমরা কোন জায়গায় যাব, আমাদের ইউনিয়ন পর্যায়ে আমাদের কোন অবস্থায় আমরা স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে যাব, সেখানে জনগণ কী কী চিকিৎসা পাবে সেগুলো নির্ধারণ করতে হবে। এবং বর্তমান সরকার যে প্ল্যানগুলো করেছেন নির্বাচনী ইশতেহারে, সেগুলোর একটা সবচেয়ে বড় কথা হলো যেটা সাগর ভাইও বলছেন, এবং প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমাদের অবশ্যই প্রিভেনশনে যেতে হবে। প্রতিরোধমূলক যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারি, আমাদের এই যে ক্রাইসিসগুলো, আমাদের বার্ডেনগুলো সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে বড় হসপিটালগুলোর উপর অনেক চাপ কমে যাবে। কারণ বর্তমান সরকারের প্রাইমারি হেলথ কেয়ারের যেই সিস্টেমটা মানে যদি বাস্তবায়ন অবশ্যই করবে, এবং সেই অনুযায়ী কিন্তু বাজেটও বৃদ্ধি করার জন্য কিন্তু গভর্নমেন্ট পরিকল্পনা নিয়েছে আগামী 5 বছরে পর্যায়ক্রমে 5% বাজেট, জিডিপির 5% বাজেট বরাদ্দ করা হবে। তার ফলশ্রুতিতে এবার 1 পয়েন্ট সামথিং Right. মানে বৃদ্ধি করা হয়েছে। আগে ছিল যেটা 0.72 সম্ভবত % জিডিপির, 1.03 না 4 এরকম একটা মানে বৃদ্ধি করা হয়েছে। এবং সেটার কি প্রাইমারি হেলথ কেয়ার ইউনিয়ন পর্যায়ে একটা যে ইউনিট থাকবে, ওয়ার্ড পর্যায়ে থাকবে হলো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, জি। যেখানে টিকা, গর্ভবতী মা, বয়স্ক এবং প্রতিবন্ধী, সাথে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার স্যানিটেশন, তারপরে ওই বিভিন্ন ধরনের ওষুধ দেওয়ার একটা ব্যবস্থা থাকবে। ওই ইউনিয়নের ওই ওয়ার্ডের জনগণ প্রাথমিক চিকিৎসাটা ওইখানেই পাবে। তার শিক্ষা, শিক্ষা বলতে গর্ভবতী মার যে অ্যান্টিনেটাল কেয়ারের শিক্ষা, জি। জি। বাচ্চাদের কিভাবে পুষ্টি, যেটা এখন এই হামের জন্য একটা বিরাট একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে আমরা আমাদের শিশুদের, আমাদের মাদের সঠিকভাবে পুষ্টির আওতায় আনতে পারছি কিনা। Exactly. কারণ এখন দেখা যাচ্ছে যে যেই বাচ্চারা আক্রান্ত হচ্ছে তারা 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে আক্রান্ত হচ্ছে, বলা হচ্ছে যে তারা পুষ্টিহীনতায় ভুগতেছে। এবং আরেকটা যেটা সবচেয়ে বড় অ্যালার্মিং যেটা আসছে, যে ম্যাক্সিমাম মারা পুষ্টিহীনতায় ভুগতেছে, এবং মাদের থেকে যেই অ্যান্টিবডি বাচ্চায় আসার কথা সেটা আসতেছে কিনা সেটার প্রশ্ন করে আসছে। আরেকটা যেটা আসছে যে ম্যাক্সিমাম মার কমপ্লেন যে আমার বাচ্চা দুধ পায় না, বুকের দুধ, এবং সেটা কিন্তু একটা পুষ্টিহীনতার কারণ। সুতরাং ওনাদের মা এবং শিশুদের অবশ্যই পুষ্টির আওতায় আনতে হবে, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি পুষ্টিহীনতায় ভুগে তাহলে আমরা একটা অসুস্থ জাতি পাবো। সুতরাং এটা যেন না হয়, আমাদের চিকিৎসার পাশাপাশি পুষ্টিটাকে গুরুত্ব দিতে হবে, এবং সেটা ওই প্রাইমারি হেলথকে আসতে হবে, এবং প্রত্যেকটা পরিবারকে পুষ্টিকর খাবার, একটা সুষম খাবার কিভাবে খেতে হয় সেটার একটা পরিকল্পনা দিয়ে দিতে হবে, যাতে বাচ্চা এবং মারা পুষ্টি পায়। এবং আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থা গড়তে হলে আমরা যদি সমন্বিতভাবে কাজ না করি তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু এই 18 কোটি জনগণ আরও বাড়বে, আমরা কিন্তু সেটার বহন করতে পারবো না, এবং আমরা সেটা সেই সুচিকিৎসা দিতে পারবো না। যদি না দিতে পারে আমাদের কিন্তু সুস্থ জাতীয় হবে না, আমাদের সুস্থ প্রজন্ম হবে না, আমরা কিন্তু মানে একটা অসুস্থ
পরিবেশে থাকবো, যেখানে আমাদের উন্নয়নের জন্য যেটা স্বাস্থ্য একটা মৌলিক অধিকার, যেটা এবং বাস্তবায়ন বাচ্চাদের করতে, যে মানসিক বৃদ্ধি সেটাও মানসিক ঘাটতি বৃদ্ধি। হচ্ছে। সাথে সাথে যখন অপুষ্টি থাকবে, অসুস্থ থাকবে একটা বাচ্চার মানসিক স্বাস্থ্য, তো পরিবার মানসিক স্বাস্থ্য তো অবশ্যই হ্যাম্পার হবে। আমরা এ নিয়ে আরো কথা শুনবো, এখন আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। বাস্তবতা কি, সমাধান কোথায়, এ নিয়ে কথা বলছি। ডাক্তার আব্দুল শাকুর খান স্যার, আমরা স্বাস্থ্য ব্যবস্থার কথা যখন বলি তখন দেখা যায় যে স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গিয়ে যেমন আছে সরকারি হাসপাতালগুলো, পাশাপাশি বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলো, এবং বেসরকারি সেবা প্রতিষ্ঠানটি প্রায় 70% আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে দিচ্ছে। সেখানে তাদের ব্যাপারটা খুব একটা দেখা হয় না, কিছু ক্ষেত্রে উপেক্ষিত থাকে, এবং তাদের সাথে সংশ্লিষ্ট যে স্বাস্থ্যকর্মীরা আছে, চিকিৎসক, নার্স, তাদের ব্যাপারটা উপেক্ষিত থাকে। এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। না, সারা বিশ্বেই কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য আছে স্বাস্থ্য ব্যবস্থায়, সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ধরেন আমাদের দেশের কথাই যদি বলি, আমরা যদি টিউবারক্লোসিসকে ভাবি, তাহলে টিউবারক্লোসিস কন্ট্রোল এবং চিকিৎসাগুলো যেটা চলছে এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, এবং যেটা করে টিবি কন্ট্রোল প্রোগ্রামটা এগিয়ে যাচ্ছে। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বিশেষ করে প্রাইমারি লেভেলে যেটা আছে, যেটা আমার সহ আলোচক বললেন, ওটা তো আমরা স্ট্রেনদেন করব, সেখানে সরকারি ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু আপনি যতই টার্সিয়ারি লেভেলের দিকে, উপরের দিকে সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেলে আসেন, তখন খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে 70% রোগী কোনো না কোনোভাবে বেসরকারি চিকিৎসার উপর নির্ভরশীল। এটার কারণ হচ্ছে দুটো। একটা কারণ হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় যে ধরনের ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে, ত্রুটি বিচ্যুতি যাই থাকুক না কেন, সেটা কিন্তু সকল জনগণকে সম্পৃক্ত করার মতো ক্যাপাসিটি বিল্ড আপ হয়নি। আর দ্বিতীয়ত হলো যে একটা গোষ্ঠী আছে, তারা সরাসরি প্রাইভেট চিকিৎসাটা নিতে পছন্দ করে, সেটা একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে যেহেতু সরকার সম্পূর্ণকে ধারণ করার ক্ষমতা রাখে না সব ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রাইভেটের উপর নির্ভরশীল হচ্ছে। মূল কথাটা হলো বাংলাদেশে এখন স্বাস্থ্য ব্যবস্থায় প্রায় 70% চিকিৎসা ব্যবস্থা কিন্তু বেসরকারি পর্যায়ে হচ্ছে। এখন আরেকটা জিনিস আসেন, লোকবল তৈরি। আমরা যদি মেডিকেল কলেজগুলোকে হিসাব করি, তাহলে এখন বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু অনেক, এবং দেখা যাচ্ছে যে সরকারি মেডিকেলের পাশাপাশি প্রচুর সংখ্যক মেডিকেল বেসরকারি পর্যায়ে হচ্ছে, অর্থাৎ সেখান থেকে কিন্তু ডাক্তার তৈরি হচ্ছে। তাহলে বেসরকারিভাবেও ডাক্তার তৈরি হচ্ছে অসংখ্য। আপনারা যদি টেকনোলজিস্ট অ্যান্ড নার্সেসের কথা চিন্তা করেন, তাহলে সরকারি ব্যবস্থাপনায় যেটা তৈরি হচ্ছেন বা পাশ করছেন, একইভাবে কিন্তু প্রাইভেট থেকে পাশ করছেন, এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় সবাই ভূমিকা রাখছে। কিন্তু এই বিচ্ছিন্ন ভূমিকা রাখা, এই ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে। নজরটা এই জন্য দিতে হবে যে আমরা বললাম, একটু আগে বলা হলো যে এক সমন্বিত, এই সমন্বিত শব্দটা কিন্তু অত্যন্ত জোরালো। সমন্বিত অর্থ হলো যে এই যে সরকারি চিকিৎসা ব্যবস্থাপনা আবার বেসরকারি চিকিৎসা ব্যবস্থাপনা, এটা সরকারেরটা সরকার নিয়ন্ত্রণ রাখছে, কিন্তু বেসরকারিটার ক্ষেত্রে নিয়ন্ত্রণ অথবা দেখভাল অথবা কোনো কিছু কতটা হচ্ছে, কতটা প্রয়োজন, এটা দেখা উচিত। এবং সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে স্বীকৃতি এভাবেই দিতে হবে যে এখানেও পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা গড়ে তুলতে হবে। হয়তো প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা অথবা আমরা প্রাইমারি হেলথ কেয়ার যেটা বলি, সেটার ক্ষেত্রে সরকারি ভূমিকা অত্যন্ত সুদৃঢ় থাকবে বলে আমরা মনে করি। কিন্তু যতই উপরের দিকে আসছে, যেহেতু বাই দিস টাইম বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় বেসরকারি অবস্থানটা অত্যন্ত সুদৃঢ়, তাহলে এর সাথে একটা সমন্বিত সমন্বয় রাষ্ট্রপক্ষের মাধ্যমে হওয়া উচিত, যাতে করে, আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে আমরা দিন শেষে হিসাব করব যে আমরা সবাই কি জিতলাম কিনা। সবাই জেতার অর্থ হলো যে সরকার পক্ষ তার সরকারি ব্যবস্থাপনাতে উইন করবে, চিকিৎসক পক্ষ সরকারিতে যারা আছে তারাও উইন করবেন, বেসরকারি চিকিৎসার সাথে চিকিৎসক এবং যারা আছেন তারাও উইন করবেন। অর্থাৎ সকলের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা থাকবে, চাকরির নিরাপত্তা থাকবে, সকল কিছু থাকবে, এবং সকল কিছু দেখার জন্য একটা কর্তৃপক্ষ থাকবে, যেটার মধ্যে সরকার অবশ্যই এটাকে
অগ্রণী ভূমিকা পালন করবে, তার সাথে বেসরকারি। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতা চিন্তা করে, বাস্তবতার নিরীক্ষে আমাদের অবশ্যই, যেটা জোরালোভাবে বললো, স্বাস্থ্যনীতি হবে এমন একটা নীতি যেটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যারা বিভিন্ন পর্যায় থেকে অংশগ্রহণ করছে তারা উইন করবেন। এবং আরেকটা পক্ষের কথা বলা হয় না, সেটা হচ্ছে যারা ভোক্তা। আমরা কিন্তু ভোক্তার পক্ষে অবস্থান নেই। আমরা চাই যে আমার রোগী আমার কাছে যে আসবে, বিপদে যে আমার কাছে আসছে, তাকে যেন সুচিকিৎসা আমি দিতে পারি, এটা আমি ডাক্তার হিসেবে সবসময় মনে করি। কিন্তু আমাকে সেই পরিবেশ দিতে হবে যেই পরিবেশে আমার ভোক্তা সুন্দরভাবে চিকিৎসা গ্রহণ করতে পারবেন এবং আমি চিকিৎসা দিতে পারবো। আমার এবং তার নিরাপত্তা এখানে রক্ষিত হবে। জি, ডক্টর শাকিল স্যার, আমরা শুনছিলাম একটু আগে যে বেসরকারি চিকিৎসা ক্ষেত্রে কি কি করণীয়, এবং সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যনীতির গুরুত্ব আছে। এখানে একটি সমস্যা দেখা যায়, তা হচ্ছে গিয়ে এক এক হাসপাতালে এক এক ধরনের সার্ভিস ফি, এবং চিকিৎসকদের ক্ষেত্রে একটা কথা থাকে যে তাদের অনেকে বেতন পায় না নির্ধারিত সময়, এবং সেক্ষেত্রেও কোনো ধরনের নির্ধারিত নীতি নেই। এই ব্যাপারে যদি কিছু বলেন। বর্তমানে প্রাইভেটের যে অবস্থা, কোনো নীতি নেই, কোনো চাকরির নীতিমালা নাই, পদোন্নতির নীতিমালা নাই, বেতন কাঠামো নাই। এটা অবশ্যই একটা সমন্বিত করা উচিত, নতুবা এই সেক্টর কিন্তু খুব বেশি আগাবে না। চিকিৎসকদের একটা বেতন নীতি থাকতে হবে, পদোন্নতি নীতিমালা থাকতে হবে, অন্যান্য কর্মকর্তা যারা আছে তাদেরও এটা থাকতে হবে। সর্বোপরি যেটা আমি বলবো যে প্রাইভেট সেক্টরে প্রত্যেকটা কর্মচারী চিকিৎসকদের চাকরির নিশ্চয়তা থাকতে হবে। কারণ প্রাইভেট সেক্টরে দেখা যায় যে আজকে তারা রাখলো, হঠাৎ করে তাকে মানে ডিসমিস করে দাও, এটা করা যাবে না। কারণ একজন চিকিৎসক তার সামর্থ্য দিয়ে সেখানে চিকিৎসা দেবে, সুতরাং তাকে অবশ্যই এই নিরাপত্তা, যেটা চাকরির নিরাপত্তা দিতে হবে। এবং একজন চিকিৎসক, একজন নার্স টেকনোলজি প্রথম থেকে জয়েন করার পরে তার ক্যারিয়ার প্ল্যানিং কী হবে, প্রাইভেটে থাকতে হবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল, মেডিকেল কলেজ গভর্নমেন্টের সুপারভিশন থাকতে হবে। জি, যেটা ম্যানেজমেন্ট বোর্ডের মাধ্যমে করা হয়, সেখানে গভর্নমেন্টের থাকতে, নতুবা ওটার কোয়ালিটি এনশিওর হবে না। কারণ ওনারাও কিন্তু ইনভেস্ট করবে প্রফিটের জন্য, সেই প্রফিটটার জন্য বেশি না হয়। যেটা আপনি বললেন যে ইনভেস্টিগেশন, রুগীর থাকার, চিকিৎসার খরচ, অবশ্যই একটা সমন্বয় থাকতে হবে। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে এবার কেয়ার ইউনাইটেডের যে খরচ হবে একটা গ্রামের বা ইউনিয়ন যে ডিস্ট্রিক্ট পর্যায়ের ক্লিনিকের কি সেই একই হবে? অবশ্যই না, সেটারও একটা সিলিং থাকতে হবে, কোথায় কতটুকু হবে সেই সিলিংটা আলাপ করে নেবে। আর আরেকটা যেটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যেটা বললো, বর্তমান সরকারের কিন্তু এরকম একটা প্ল্যানিং আছে, যেটা নির্বাচন ইস্তাহারে বলছে যে গভর্নমেন্ট এবং প্রাইভেটের মধ্যে একটা পার্টনারশিপ থাকে, যেসব রোগগুলা জটিল, ক্যান্সার, হার্ট, তারপর অন্যান্য যে নিউরোসার্জারি বা এই রোগীগুলা, অথবা ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস। কারণ আপনারা জানেন যে অনেক প্রাইভেটের তাদের যে ফ্যাসিলিটি সেটা আনইউটিলাইজ থাকে, যতটুকু দরকার ততটুকু হয় না। সেই ফ্যাসিলিটিসগুলা গভর্নমেন্ট কিনে নেবে এবং সেখান থেকে ওই রোগীগুলা ওইখানে চিকিৎসা নেবে, যেটার খরচ গভর্নমেন্ট বহন করবে। এতে দুইটা লাভ হবে। বাংলাদেশে যে উন্নত, গভর্নমেন্ট হয়তো সব জায়গায় উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারতেছে না, যেটা ভবিষ্যতে হয়তো হবে, সেটা যে প্রাইভেটে যেখানে এক্সিস্টিং আছে সেখান থেকে সেই রুগীগুলো আমাদের জনগণ সেই সেবাটা পাবে। সাথে সাথে যেটা হবে যে প্রাইভেটের যে তারা ইনভেস্ট করলো অথবা আনইউটিলাইজড আছে সেটাও মানে ইউটিলাইজ হলো, ভাইস ভার্সা, সবাই একটা উপকার, সাথে তার মাঝখান থেকে আমাদের জনগণ উন্নত সেবাটা পেল। জি স্যার, এ নিয়ে আমরা আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। অধ্যাপক ডাক্তার আব্দুল শাকুর খান স্যার, স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের দেশে একটা সমস্যা সবসময় দেখা যায়, তা হচ্ছে কি একই ছাদের নিচে চিকিৎসা সম্পূর্ণ হয় না, এক একটা পার্টের জন্য যেতে হয় এক এক জায়গায়, এবং সেক্ষেত্রেই অনেকে চলে যায় পার্শ্ববর্তী দেশগুলোতে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই জায়গাটা থেকে একটু বের হয়ে আসতে পারি?
হ্যাঁ, ধন্যবাদ। দেখবেন যে যেখানে জনগণের সেবা প্রদান করা হয়, আপনি বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য বাদ দিয়ে আমি বলছি, আপনি বোধহয় যেটা বলতে চাচ্ছেন ওয়ান স্টপ সার্ভিস, মানে হচ্ছে আমি ভুক্তভোগী, আমি একটা জায়গায় যাব, সেই জায়গায় সেই ছাদের নিচে আমার যতগুলো সমস্যা আছে সমাধান হবে, এটাই বোধহয় আপনি বোঝাতে চেয়েছেন। তো স্বাস্থ্যের বিষয়ে যখন আপনি প্রশ্ন করলেন, তাহলে হচ্ছে আমি একজন রোগী, আমি একজন অসুস্থ মানুষ, আমি এমন একটা জায়গায় যাব যেখানে গেলে ওই ছাদের নিচে আমি পর্যায়ক্রমিকভাবে সকল সমস্যার সমাধান করে আসতে পারবো। তো একটা মানুষ যখন যায় চিকিৎসা কেন্দ্রে, তখন তার কতগুলো লক্ষণ থাকে, লক্ষণ ভিত্তিক তার একটা ডায়াগনোসিস হয় এবং লক্ষণ ভিত্তিক তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় এবং কিছু আশু প্রয়োজন, কিছু পরবর্তী প্রয়োজন। এই যে আবার আরেকটা বিষয় থাকে যে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য পরামর্শক লাগে, আমরা যেটা বলি স্বাস্থ্য বিজ্ঞানে বলা হয় কাউন্সিলিং। তাহলে একটা ব্যবস্থাপনায় একটা ছাদের নিচে যদি সে ডাক্তারকে পেল, ডাক্তার যে চিকিৎসাগুলো দিল এবং পরীক্ষা নিরীক্ষাগুলো দিল, সেই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাটাও সেখানেই থাকলো এবং পরবর্তীতে সেই পরীক্ষাগুলো দেখার ব্যবস্থা আবার ডাক্তার করলেন। আবার কিছু পরামর্শ প্রয়োজন হয়, স্বাস্থ্য পরামর্শ। এই পরামর্শক যারা দেয় অর্থাৎ কাউন্সিলর, তারাও তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন এবং তার যে ওষুধপত্র দেওয়া হয় সেই ওষুধপত্র যতটুকু সম্ভব সেখানে পাওয়া যাবে। তো এই যে একটা বিষয়, টোটাল একটা প্যাকেজ, যে আমি একটা সমস্যা নিয়ে যাব এবং সেই সমস্যার সম্পূর্ণ সমাধান ওই কেন্দ্রের মধ্যেই হবে, এটাকে বলা হয় ওয়ান স্টপ সার্ভিস। এটা দেশব্যাপী প্রথমেই করা সম্ভব নয়। এখানে আমার একটা পরামর্শ আছে, আমরা পাইলটিং বলি। যে কোনো প্রোগ্রাম যখন নেওয়া হয় প্রথমে পাইলটিং, আমার কিছু পাইলটিং থাকা উচিত, যে এইরকম ব্যবস্থাপনাটা স্বল্প পরিসরে আমরা কিভাবে শুরু করতে পারি। তো সেটা যখন শুরু করে আমি সবসময় বলি রিভিউতে দেখলাম যে এটা একটা পজিটিভ রেজাল্ট আসছে, তখন সেই অনুযায়ী পাইলটিংটাকে আমরা দেশব্যাপী করে ফেলতে পারি। সব কথা শেষ কথা হলো, ওয়ান স্টপ সার্ভিস হয় হচ্ছে মানুষের ভালোর জন্য, জনগণের সেবা সুন্দরভাবে দেওয়ার জন্য। ব্যাংকে যদি ওয়ান স্টপ সার্ভিস থাকে, আপনি যদি তিতাস গ্যাসের ধরেন ওয়ান স্টপ সার্ভিস থাকলো, বা অন্যান্য যেখানে জনসেবামূলক কাজ করা হয় সেখানে থাকলো, স্বাস্থ্য ব্যবস্থায় এটা থাকলে নিঃসন্দেহে এটা আমাদের জন্য খুবই ভালো। আর আরেকটা কথা এই সূত্রে আমি বলবো যে বিজ্ঞানের তিনটা কথা আছে, একটা বিশেষ করে স্বাস্থ্য বিজ্ঞানে একটা কথা হচ্ছে পাবলিক আর গভর্নমেন্ট কমিটমেন্ট, এটা থাকতে হবে, সেটা আমরা আশা করি গভর্নমেন্টের কমিটমেন্ট থাকবে। দ্বিতীয় আরেকটা কথা হয়, সেটা হচ্ছে পেশেন্ট সেন্টার্ড সিস্টেম, অর্থাৎ পেশেন্ট তার বাড়ির কাছে নিকটতম দূরত্বে স্বাস্থ্য ব্যবস্থার মানে স্বাস্থ্য সেবার ব্যবস্থা থাকবে, সেই সুযোগটা যেন স্ট্রেংথ দেওয়া হয় এবং তৈরি করা হয় সেটা। আর থার্ড ওয়ান, গবেষণা ছাড়া কোনো চিকিৎসা আগাতে পারে না। আমি যখন যে চিকিৎসা দিব একইভাবে গবেষণা হতে হবে, সেটা কতটা কার্যকর হচ্ছে, কতটা হচ্ছে না, বা নতুন কি আসছে, অর্থাৎ রিসার্চটাও কিন্তু আমাদের রাখতে হবে। আমার পাশে সহ আলোচক তার একটা পরিচয় বললেন যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের উনি ভাইস চেয়ারম্যান। ওনাকে পাশে রেখে আমি বলবো যে আমাদের কিন্তু গবেষণায় আমরা খুব দুর্বল। আমরা এই গবেষণা পর্বটাকে আমরা যেন স্ট্রেংথ করি, কারণ কোনো জাতি আগাতে পারবে না এই তিনটা জিনিস ছাড়া। আমি যে তিনটা বললাম তার মধ্যে গবেষণা অন্যতম। গবেষণায় আমরা দুর্বল আছি, এটা আমরা স্ট্রং করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কথাই এসেছে এবং সেখান থেকে একদম শেষে একটু জানতে চাই স্যার আপনার কাছে যে আগামী 10 বছরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনগুলো কিভাবে আপনি দেখতে চান সংক্ষেপে? আমি চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা আধুনিক বিশ্বের সাথে আমাদের দেশের আশেপাশে যেই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত সেই পর্যায়ে যাক। সেই পর্যায়ে যেতে হলে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। এক নম্বর হলো আমাদের অবশ্যই একটা ভালো স্বাস্থ্যনীতি করতে হবে। আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের একটা পরিকল্পনা করতে হবে। সেখানে আমাদের অনেকগুলা কাজ করতে হবে। প্রত্যেকটা সেক্টরের চিকিৎসক, ডক্টর, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এবং নার্স সবার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সেই অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচারের আমাদের উন্নতি করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ার যেটা শুরু করতে যাচ্ছেন বর্তমান সরকার, সেটাকে স্ট্রেনথেনিং করতে হবে। কারণ আমরা একটা মানে এখনও উন্নত জাতি না, বা মানে কি বলে এটা মধ্যম আয়ের দেশ থেকে আমরা যাচ্ছি। সেখানে আমাদের অবশ্যই প্রিভেন্টিভ সাইডটা জোর দিতে হবে। সর্বোপরি যেটা করতে হবে, আমাদের একটি সবার আস্থা নিয়ে আমাদের কাজের পরিবেশ দিতে হবে এবং আমাদের প্রত্যেকটি যেসব জায়গায় আমাদের চিকিৎসক নার্স সংকট আছে সেখানে সবাইকে নিয়োগ দিয়ে আমাদের
স্ট্রেন্থেনিং করতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে। আর সর্বশেষ অবশ্যই একটি স্ট্রং রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা উন্নত করব, আমাদের প্রাইভেট পাবলিক পার্টনারশিপটাকে আমরা উন্নত করব, এবং আমার সন্তান, আমার মা যেরকম চিকিৎসা পাবে প্রত্যেকটা জনগণ যেন সেই চিকিৎসাটা পায়, সেটা নিশ্চয়তা যদি আমরা করতে পারি, আমরা যদি সেই আন্তরিকতা নিয়ে চিকিৎসা দিতে পারি চিকিৎসকরা এবং আমাদের কর্মকর্তা নার্সরা, এবং সরকার যদি সেটা ব্যবস্থা করে, আমি মনে করি যে আগামী 10 বছরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই একটি আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে গড়ে তুলবে। জি, আমরা সেই আশাই করছি এবং আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।